Good morning, my dear friends. Today I am going to discuss on Quit India movement as a popular movement. As you know that Gandhian movement was started 1917 by the local agitation, especially Champaran Satyagraha, Kheda Satyagraha, Ahmedabad Satyagraha, Rowlatt Satyagraha, and then Khilafat and non-cooperation movement, and finally civil disobedience movement 1930 to 34, and then Quit India movement 1942 by গান্ধীজি। অর্থাৎ 1942 ভারত ছাড়ো আন্দোলন এর আগে গান্ধীজি স্থানীয় অভ্যুত্থানের মাধ্যমে বিশেষ করে বিহারি চম্পারণ সত্যাগ্রহ, গুজরাটের খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ এবং রাওলাট সত্যাগ্রহ ও খিলাফত অসহযোগ আন্দোলন এবং পরবর্তীকালে আইন অমান্য আন্দোলন, যা আমরা লক্ষ্য করি 30 থেকে 34-এর মধ্যে, এবং পরবর্তী সর্ববৃহৎ গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলন হলো ভারত ছাড়ো আন্দোলন, যা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। It is quite known to us that Gandhian ideology was non-violence, non-cooperation, and ahimsa satyagraha, especially passive resistance. But now, in that phase, especially Quit India movement, that is the militant mode of Gandhiji, Gandhiji decided to fight to a finish. অর্থাৎ আমরা জানি যে গান্ধীজির আন্দোলনের আদর্শ হলো অহিংস সত্যাগ্রহ এবং অহিংস অসহযোগ, যা থেকে গান্ধীজি বেরিয়ে এলেন 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে তিনি তার চরমপন্থা মনোভাবের প্রকাশ ঘটালেন এবং ঘোষণা করলেন ফাইট টু এ ফিনিশ, অর্থাৎ শেষ করার জন্যই যুদ্ধ করব। অর্থাৎ ব্রিটিশকে এদেশ থেকে বিতাড়িত করতেই হবে, তার জন্য গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের সিদ্ধান্ত নিলেন। It is very essential to us to know what circumstances tended to Quit India movement. কি পরিস্থিতিতে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন তা জানা আমাদের জরুরি। I am trying to mention here that the demise of the civil disobedience movement resulted in serious decision within the Congress. অর্থাৎ আইন অমান্য আন্দোলনের ব্যর্থতার পরিণতি হিসেবে কংগ্রেসের মধ্যে এক চরম সিদ্ধান্ত গৃহীত হলো, যা থেকে ব্রিটিশ বিরোধিতা করা বা ব্রিটিশদের বিতাড়িত করার একটা মানসিকতা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে জানা যায়। The rise of the Congress Socialist Party within the Congress. It is known to us that Congress was divided into pro-changer and no-changers, and also after that, Congress Socialist Party emerged within the Congress. অর্থাৎ কংগ্রেসের মধ্যে ডান বাম বিরোধিতা এবং প্রো-চেঞ্জার নো-চেঞ্জার গোষ্ঠীর উদ্ভব এবং এই সমাজতন্ত্রী দলের উদ্ভব ভারতের জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত করেছিল, যা ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট হিসেবে গৃহীত হয়ে থাকে। In October 1937, the AICC resolved to provide moral and material support to the people's movement in the state. রাজ্যগুলির বা দেশের মধ্যে গণ আন্দোলনের ক্ষেত্রে নৈতিক এবং বাহ্যিক সমর্থন জানানোর সিদ্ধান্ত গৃহীত হয় অল ইন্ডিয়া কংগ্রেসের অধিবেশনে 1937 খ্রিস্টাব্দে,
অর্থাৎ 1937 খ্রিস্টাব্দের অধিবেশনে গণবিদ্রোহের সমর্থনে কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং রাজ্যের মধ্যে বা দেশের মধ্যে গণ আন্দোলনগুলোকে নৈতিক এবং বাহ্যিক সমর্থন জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, যা ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট হিসেবে কাজ করেছিল। The rise of All India Kisan Sabha emerged a new dimension in national movement. অল ইন্ডিয়া কিষাণ সভার বিকাশ বা উত্থান ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত করেছিল। কারণ অল ইন্ডিয়া কিষাণ সভা গঠিত হওয়ার পর কৃষকদের সংগঠন হিসেবে, জাতীয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠা ভারতের রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন বা অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকে এবং যা ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট হিসেবে গৃহীত হয়। And then the outbreak of Second World War and the Japanese intervention and rapid Japanese victories since December 1941 brought war to closure. অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা এবং জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ এবং জাপানের দ্রুত জয়লাভ 1941 খ্রিস্টাব্দে বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘোষিত করেছিল। এই জাপানিদের বা জাপানের জয়লাভ ভারতীয়দের গভীরভাবে প্রভাবিত করেছিল। একটা ক্ষুদ্র শক্তি জাপানের জয়লাভ যেন ভারতকে নূতনভাবে উদ্ভাবিত করেছিল বা ভারতের শক্তি বহুগুণ বৃদ্ধি করেছিল এবং ভারতের জাতীয়তাবাদীরা নতুন আশায় আলোকিত হয়েছিল এবং তারা উজ্জীবিত হয়েছিল। ফেলিয়ার অফ দ্য ক্রিপস মিশন 1942 ক্রিপস মিশন ব্যর্থতা, কারণ তোমরা এটা জানো যে ক্রিপস মিশন প্রেরিত হয়েছিল মন্ত্রী পরিষদ হিসেবে ভারতের মন্ত্রী পরিষদ গঠনের জন্য, যেখানে ভারতীয় কোনো প্রতিনিধি ছিল না। স্বাভাবিক কারণে ভারতীয়রা ক্রিপস মিশনের বিরোধিতা করেছিল। এই ক্রিপস মিশনের ব্যর্থতা যেন ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছিল। In 1942, there was a remarkable change in Gandhian attitude and he seemed to be in an unusually militant mood. 1942 খ্রিস্টাব্দের পর গান্ধীজির মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত হয়েছিল, বিশেষ করে তার মানসিকতার মধ্যে। কারণ এই সময় থেকেই তার মধ্যে চরমপন্থার যেন বিকাশ বা উদ্ভব লক্ষ্য করা গিয়েছিল। কারণ আমরা জানি এতদিন পর্যন্ত গান্ধীজি অহিংসার পূজারী ছিলেন। হঠাৎ 42-এর আন্দোলনে গান্ধীজিকে সক্রিয় বা চরমপন্থা দেখতে পেলাম, যা গান্ধীজির মধ্যে পরিবর্তন। And that the war had its obvious impact on the economic and social life of the Indians. অর্থাৎ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতের সামাজিক এবং অর্থনৈতিক জীবনে গভীরভাবে প্রভাবিত করেছিল। কারণ ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি ভারতীয়দের কাছে অসহনীয় হয়ে উঠেছিল। তাদের এই চরম দুরবস্থার জন্য যেন ব্রিটিশদের দায়ী করেছিল এবং তারা ব্রিটিশদের বিতাড়িত করার জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছিল। তাই তারা ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন জানিয়েছিল বলে জানা যায়। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম পরিণতি বা ক্রমাগত মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতি এই ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট হিসেবে কাজ করেছিল। And the government policy was very destructive policy, that was denial policy in coastal Bengal by destroying all means of communications, including boats and cycles, paying very little compensation. ডেনিয়াল পলিসি বা সুরক্ষা আইনের মধ্য দিয়ে ভারত সরকার ভারতের বিশেষ করে বাংলার যে উপকূলবর্তী অঞ্চল সেগুলোতে যোগাযোগের সকল মাধ্যমকে বিনষ্ট করে দিয়েছিল, বিশেষ করে নৌকা এবং সাইকেলকে সামান্য মাত্র ক্ষতিপূরণ দিয়ে, যা ভারতীয়দের পক্ষে মেনে নেওয়া সম্ভবপর হয়নি। অর্থাৎ ডেনিয়াল পলিসি বা সুরক্ষা আইন বা প্রতিরক্ষা আইনের অজুহাতে ভারতীয়দের বিশেষ করে বাংলার উপকূলবর্তী মানুষদের যোগাযোগের মাধ্যমকে ধ্বংস করে দেওয়া, যেটা ভারতীয়রা ভালো চোখে নেয়নি, যার পরিণতি 42-এর আগস্ট আন্দোলন হিসেবে আমরা দেখতে পাই। অর্থাৎ একথা সত্য যে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট হিসেবে এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছিল ভারতীয় রাজনীতি থেকে শুরু করে ভারতের সামাজিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে, যা কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট হিসেবে কাজ করেছিল। And then Gandhiji's popular mood of militancy and declaration to the Raj, leave India to God, I would risk it. গান্ধীজির এই চরম ঘোষণা বিশেষ করে ভারতীয়দের কাছে এবং ইংরেজদের ভারত ছেড়ে যেতে, এবং তিনি বলছেন যে ভগবানের হাতে ছেড়ে দিয়ে চলে যাক, ভারতবাসীরা তাদের ভাগ্য বুঝে নেবে। অর্থাৎ গান্ধীজি
declare that leave India to God, I would risk it. ভগবানের হাতে ছেড়ে দিয়ে যাও, আমি বুঝে নেব। Nehru and Rajagopalachari and prepare the party for the final struggle, the biggest fight in my life. নেহেরু এবং রাজাগোপাল আচারী সহ সমগ্র দল একটা যেন চরম বা শেষ যুদ্ধ হিসেবে তারা এই সর্ববৃহৎ আন্দোলনের জন্য জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিল। দ্য বিগেস্ট ফাইট ইন মাই লাইফ, জীবনের সর্ববৃহৎ আন্দোলন বা যুদ্ধ হিসেবে তারা দেখেছিলেন। দ্য কুইট ইন্ডিয়া রেজুলেশন adopted by the AICC in Bombay on August 1942 proposed to begin this mass civil disobedience under Gandhiji's direction. এবং সর্বভারতীয় অধিবেশনে বোম্বেতে আগস্টে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো সিদ্ধান্ত গৃহীত হয় এবং এও গৃহীত হয় যে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য, গণ আইন অমান্য আন্দোলন পরিচালিত হবে এবং গান্ধীজি নির্দেশিত পথে পরিচালিত হবে এই আইন অমান্য আন্দোলন, অর্থাৎ ফাইট টু এ ফিনিশ। Gandhi delivered his famous do or die speech, arguing that this was the final battle, a fight to the finish, and so the Indians must win independence or give up their lives for it. গান্ধীজি তার বাঁচো or মরো, ডু or ডাই, করো অথবা মরো, এই ভাষণে, ডু or ডাই ভাষণে তিনি ভারতীয়দের কাছে ফাইট টু দ্য ফিনিশ হিসেবে এই যুদ্ধকে উপস্থাপিত করেছিলেন এবং সমগ্র ভারতবাসীকে এই যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন এবং এই যুদ্ধই যে ভারতীয়দের স্বাধীনতা দেবে তা তিনি ঘোষণা করেছিলেন, অথবা এই হয় স্বাধীনতা, না হয় গিভ আপ দেয়ার লাইফস ফর ইট, অথবা স্বাধীনতার জন্য জীবন দান। এইরূপ ভাষণ যা আমরা দেখতে পাই গান্ধীজির ডু অর ডাই স্পিচে। All front ranking leaders including Gandhi were arrested in the early morning of 9th August, and this was followed by unprecedented mass fury that goes by the name of August movement in nationalist leaders. এই 8ই আগস্ট ভোরে, অর্থাৎ 9ই আগস্ট গান্ধীজি সহ ভারতবর্ষের প্রথম স্থানীয় সব নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছিল এবং এরই প্রতিবাদে সমগ্র জনগণ যেন একেবারে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উঠেছিল এবং তারা আগস্ট আন্দোলনের নামে তারা কিন্তু বিদ্রোহ শুরু করেছিল। অর্থাৎ গান্ধীজি সহ অন্যান্য জাতীয় নেতাদের অ্যারেস্টের কারণে ভারতের জনগণ তারা পুরোপুরি ব্রিটিশদের বিরুদ্ধে সক্রিয়ভাবে আগস্ট আন্দোলনে নেমে পড়েছিল। ভারতের বিভিন্ন প্রান্তে জনগণ গান্ধীজি সহ ভারতীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছিল এবং ভারত ছাড়ো আন্দোলনকে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলনের জয় সূচিত করতে চেয়েছিল। কৃষক থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, বুদ্ধিজীবী থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে সবাই কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন কিন্তু প্রকৃতপক্ষে একটা সর্বভারতীয় সর্ববৃহৎ গণ আন্দোলন হিসেবে প্রতিফলিত হয়েছিল। বিভিন্ন প্রান্তে এই আন্দোলন আমরা লক্ষ্য করেছিলাম। which mentioned here different phases of Quit India movement. Sumit Sarkar in his Modern India has identified 3 phases of the Quit India movement. অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের 3টি পর্যায়ের কথা উল্লেখ করেছেন সুমিত সরকার তার আধুনিক ভারত গ্রন্থে। ফার্স্ট ফেজ ইনিশিয়ালি স্টার্টেড অ্যাজ অ্যান আরবান রিভোল্ট। প্রথম অধ্যায়ে সূচিত হয়েছিল শহুরে অভ্যুত্থান হিসেবে, marked by strike, boycott and picketing which were quickly suppressed, যেখানে ধর্মঘট, বয়কট এবং পিকেটিংকে বেছে নেওয়া হয়েছিল এবং তা খুব শীঘ্রই দমিত হয়েছিল। In second phase, in the middle of August, the focus shifted to the countryside, which witnessed a major phase rebellion marked by destruction of communication system, telegraph wires and poles, attacks on government buildings or any visible symbol of colonial authority, and finally, the formation of national governments in isolated pockets.
পলিটিক্স। এবং এই দ্বিতীয় অধ্যায়ে আগস্টের মাঝামাঝি কিন্তু পুরোপুরি লক্ষ্য বদলে গিয়েছিল সমগ্র ভারতবর্ষব্যাপী, যেখানে আমরা দেখতে পাই যে অধিক পরিমাণে বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিশেষ করে যে ক্ষেত্রে আক্রান্ত হয়েছিল, বিদ্রোহীরা আক্রমণ করেছিল বিশেষ করে যোগাযোগের মাধ্যমগুলোকে, যেমন টেলিগ্রাফের তার এবং টেলিগ্রাফের লাইন বা খুঁটি, এবং তারা রেল লাইন উপড়ে ফেলা থেকে শুরু করে গভর্নমেন্ট বিল্ডিং অ্যাটাক করেছিল, এবং তারা বেশ কিছু সিম্বল অফ কলোনিয়াল অথরিটির যে সিম্বলগুলো ছিল সেগুলোকে আক্রমণ করেছিল এবং ভেঙে ফেলেছিল। এবং ফাইনালি তারা কিন্তু ন্যাশনাল গভর্নমেন্টস বা জাতীয় সরকার গঠিত করেছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। থার্ড ফেজ ওয়াজ হুইচ ওয়াজ ক্যারেক্টারাইজড বাই টেররিস্ট অ্যাক্টিভিটিজ। তৃতীয় পর্যায়ে কিন্তু উগ্রবাদী বা চরমপন্থী আন্দোলন আমরা লক্ষ্য করেছিলাম, উগ্রবাদী বা বিপ্লববাদী কার্যকলাপ লক্ষ্য করেছিলাম। জয়প্রকাশ নারায়ণ, অরুণা আশরাফ আলী, সুচেতা কৃপালনি and other emphasizing non-violent action and constructive program. জয়প্রকাশ নারায়ণ, অরুণা আশরাফ আলী, সুচেতা কৃপালনি এবং অন্যান্যরা সবাই সহিংস নন ভায়োলেন্ট আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, অহিংস আন্দোলনে নন ভায়োলেন্ট, এবং তারা কনস্ট্রাকটিভ বা গঠনমূলক কার্যকলাপে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ ভারত ছাড়াও আন্দোলনে তিনটি পর্যায়ে, তিন রকম, প্রথমে আরবান বা শহুরে আন্দোলন, এবং দ্বিতীয় পর্যায়ে সমগ্র ভারতবর্ষ ব্যাপী যে আন্দোলন, এবং সেক্ষেত্রে সরকারি যে যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে সরকারি সংকেত চিহ্ন, বিল্ডিং বা যোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়া এবং সেই সঙ্গে জাতীয় সরকার প্রতিষ্ঠা করা। এবং তৃতীয় পর্যায়ে যেখানে আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে সন্ত্রাসবাদী আন্দোলন, যে ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। এবং জয়প্রকাশ নারায়ণ, অরুণা আশরাফ আলী, সুচিতা কৃপালনি থেকে অন্যান্য নেতৃবৃন্দ বা নেতারা তারা কিন্তু অহিংস আন্দোলন, অহিংস কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এবং গঠনমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। গভর্নমেন্ট রিপ্রেসড দ্য মুভমেন্ট। এখানেই শুরু হলো গভর্নমেন্টের চরমপন্থার নিপীড়ন বা দমন নীতি, চরম দমন পীড়ন নীতি, অর্থাৎ আন্দোলনকে দমিত করার জন্য গভর্নমেন্ট সর্বশক্তি প্রয়োগ করতে শুরু করলো। In the Quit India movement, there was use of violence at an unprecedented scale, and the government used it as justification for repression. অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে এই সহিংস আন্দোলনকে দমিত করার জন্য যেন সরকার সর্বশক্তি দিয়ে এই আন্দোলনকে দমন করার বা এই আন্দোলনকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল। The wartime emergency powers were taken advantage of to use the army for the first time. As many as 57 battalions of British troops were deployed to crush what was essentially a civilian agitation. সব থেকে বড় কথা, এই যুদ্ধকালীন ইমার্জেন্সি পরিস্থিতিতে ক্ষমতার ব্যবহার করে ভারত সরকার সরকারি আর্মি বা সামরিক বাহিনীকে ব্যবহার করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই 57 ব্যাটালিয়নসকে ব্যবহার করে তারা পুরোপুরি এই সিভিলিয়ান যে অ্যাজিটেশন বা অভ্যুত্থান গুলো ছিল সেগুলোকে পুরোপুরি ম্যাসাকার করে দিয়েছিল। অর্থাৎ এই ব্রিটিশ ট্রুপ বা 57 ব্যাটালিয়নস ব্রিটিশ ট্রুপের মাধ্যমে তারা কিন্তু পুরোপুরি এই আন্দোলনকে ধূলিসাৎ করে দিয়েছিল বা আন্দোলনকে দমিত করার জন্য উঠে পড়ে লেগেছিল। কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভ্যারিড ফ্রম রিজিয়ন টু রিজিয়ন। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিলক্ষিত হয়েছিল বা বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত হয়েছিল, যা আমরা দেখতে পাই। অর্থাৎ ক্ষেত্র বিশেষে, কেন্দ্র বিশেষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে এই ভারত ছাড়ো আন্দোলনকে আমরা দেখতে পাই। The movement would eventually appear to have been most powerful in Bihar, Eastern UP, Bengal, Odisha and Maharashtra. এই আন্দোলন কিন্তু সর্ববৃহৎ, সর্বব্যাপী এবং গণ আন্দোলন হিসেবে সবচেয়ে ক্ষমতাশালী বা সর্ববৃহৎ আন্দোলন হিসেবে আমরা দেখেছিলাম বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশ, বাংলা, উড়িষ্যা এবং মহারাষ্ট্রে। প্যারালাল গভর্নমেন্ট ইমার্জড আউট in Midnapur, তাম্রলিপ্ত জাতীয় সরকার, তালচের অফ ওড়িশা established a চাষি মুলিয়া রাজ, সাতারাপতি সরকার in মহারাষ্ট্র, আজাদ গভর্নমেন্ট in আহমেদাবাদ। অর্থাৎ
প্যারালাল সরকার বা প্যারালাল একটা গভর্নমেন্ট গড়ে উঠেছিল মেদিনীপুরের তাম্রলিপ্ত জাতীয় সরকার এবং তালচেরে ওড়িশা চাষি মুলিয়ারাজ সরকার, সাতারা প্রতি সরকার মহারাষ্ট্রে এবং আজাদ সরকার আহমেদাবাদে লক্ষ্য করা গিয়েছিল। অর্থাৎ প্রতি সরকার গড়ে উঠেছিল এই মেদিনীপুর, উড়িষ্যা, মহারাষ্ট্র এবং আহমেদাবাদে। অর্থাৎ গভর্নমেন্টের অনুরূপ প্রতি সরকার গড়ে উঠেছিল এই সকল অঞ্চলগুলিকে। অর্থাৎ তারা পুরোপুরি ব্রিটিশ সরকারকে অস্বীকার করে নিজেদের সরকার বা জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিল, যেখানে নেতৃত্ব দিয়েছিল বা মন্ত্রিত্ব করেছিল তাদের নিজস্ব বাহিনী থেকে শুরু করে তার নিজস্ব সরকার বা নিজস্ব প্রতিনিধি, অর্থাৎ জাতীয় সরকার জাতীয় নেতৃবৃন্দদের দ্বারা পরিচালিত হয়েছিল এই বিহার, মেদিনীপুর, মহারাষ্ট্র এবং আহমেদাবাদে। বিদ্যুৎ বাহিনী, ভগিনী সেনা অ্যান্ড বিপ্লবী এ মাউথপিস ইন মিদনাপুর, অর্থাৎ মিদনাপুরে বিদ্যুৎ বাহিনী, ভগিনী সেনা এবং বিপ্লবী একটা পত্রিকা মুখপত্র হিসেবে লক্ষ্য করা হয়েছিল। কিষানাঘা অ্যান্ড দ্য প্রজা মন্ডলস ইন ওড়িশা, সেবাদল, তুফান দলস, ন্যায়দান মন্ডলস ইন মহারাষ্ট্র প্লেড এ ভাইটাল রোল ইন দেয়ার স্পেয়ার। অর্থাৎ এই বিদ্যুৎ বাহিনী, ভগিনী সেনা, বিপ্লবী এবং কিষানাগারা এবং প্রজামণ্ডল পার্টি এবং সেবা দল, তুফান দল এবং ন্যায়দান মণ্ডল মহারাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ভারত ছাড়ো আন্দোলনে। অপোজ দ্য মুভমেন্ট, অর্থাৎ এই আন্দোলনের বিরোধিতা করতে শুরু করেছিল বেশ কিছু ভারতীয় নেতৃবৃন্দ। Rajagopalachari opposed the movement, absence of the socialist opposition of the Kerala communists, indifference of the non-Brahmins, Muslims stood aloof from the campaign almost in all regions. Hindu Mahasabha condemned the movements as sterile, unnamely, and injurious to the Hindu cause. V.D. Savarkar, B.S. Munje, and Syamaprasad Mukherjee wholeheartedly supported British war efforts that were allegedly being rigged by the Congress campaign. The Communist Party of India did not support because of their people's war strategy. রাজাগোপালাচারী এই আন্দোলনের বিরোধিতা করেছিল কারণ সমাজসেবীদের বা এই বিশেষ করে সমাজতন্ত্রীদের অনুপস্থিতি, কেরালার কমিউনিস্ট পার্টিরা এবং বিশেষ করে নন ব্রাহ্মণ যারা ছিল, মুসলিমরা যারা ছিল, তারা কিন্তু অলমোস্ট অল রিলিজিয়ান হিসেবে তারা বিরোধিতা করেছিল। বিশেষ করে হিন্দু মহাসভা এই বিদ্রোহের বিরোধিতা করেছিল এবং তারা এই বিদ্রোহে অংশগ্রহণ করতে চায়নি। এবং ভিডি সাভারকার, বিএস মুঞ্জে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি হোল হার্টেডলি সাপোর্টেড ব্রিটিশ ওয়ার, ব্রিটিশদের সমর্থন জানিয়েছিল। এফোর্টস দ্যাট ওয়ার অ্যালেগলি বিং রেকড বাই দ্য কংগ্রেস ক্যাম্পেইন, এবং কংগ্রেসের যে ক্যাম্পেইন বা আন্দোলনকে যেন অনেকখানি প্রভাবিত করেছিল। দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ডিড নট সাপোর্ট বিকজ অফ দেয়ার পিপলস ওয়ার স্ট্র্যাটেজি, তাদের এই পিপলস ওয়ার স্ট্র্যাটেজির জন্য কিন্তু তারা এই আন্দোলনকে সমর্থন করেনি। অর্থাৎ কমিউনিস্টরা কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেনি। অর্থাৎ ভারতীয়দের মধ্য থেকেও কিন্তু এই আন্দোলনের বিরোধিতা লক্ষ্য করা গিয়েছিল। বিশেষ করে রাজাগোপাল Now, I am going to mention the characteristics of Quit India movement, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের চরিত্র কি ছিল। Viceroy Linnithgow described it as by far the most serious rebellion since 1857. অর্থাৎ লিন্নিথগো দেখানোর চেষ্টা করেছেন যে 1857 সালের মহাবিদ্রোহের পর এই বিদ্রোহ ছিল সব থেকে সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ বিদ্রোহ। Hutchins characterized as a spontaneous revolution, as no preconceived
plan could have produced such instantaneous and uniform results. Such is characterized as a spontaneous revolution, as no preconceived plan could have produced such instantaneous and uniform results. অর্থাৎ হাচিন্স দেখানোর চেষ্টা করেছেন এটা ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন। বলছে কোন রকম পূর্ব প্রস্তুতি ছাড়া এই ধরনের আন্দোলন একমাত্র ভারত ছাড়ো আন্দোলনেই লক্ষ্য করা গিয়েছিল, যা একটা সার্বিক ফল দান করেছিল বা রেজাল্ট দান করেছিল। মোর র্যাডিক্যাল অ্যান্ড পপুলার মাস মুভমেন্ট, এটা ছিল অনেক বেশি র্যাডিক্যাল এবং জনপ্রিয় গণ আন্দোলন। AITUC, CSP, AIKS and the Forward Bloc played a vital role in Quit India movement. All India Trade Union Congress, CSP, All India কৃষক সভা এবং ফরওয়ার্ড ব্লক এই ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অর্থাৎ 1942 ভারত ছাড়ো আন্দোলন ছিল সর্ববৃহৎ গণ আন্দোলন, যা ছিল ব্রিটিশের বিরুদ্ধে, যা 1857 পর এই প্রথম কোন রকম পূর্ব প্রস্তুতি ছাড়া সর্ববৃহৎ গণ আন্দোলন লক্ষ্য করা গিয়েছিল, যা ভারতবর্ষের ইতিহাসে এবং বিশেষ করে জাতীয় সংগ্রামের ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত।